হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জেনারেল নলেজ অফ টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের ফল দেখতে পাই, ফেব্রিক ফল দেখতে পাই। এইসব ফেব্রিক ফলগুলা ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি আগ পর্যন্ত আমরা দেখতে পাই। এইসব ফলগুলা কিন্তু আনএক্সপেক্টেড ফল, যেগুলো কিন্তু একটা কোম্পানির জন্য খুবই একটা খারাপ দিক, অর্থাৎ কোম্পানির প্রফিট মার্জিনটাকে হ্যাম্পার করে কিন্তু এই ফেব্রিক ফলগুলো, এবং যেটা ফেব্রিকের কোয়ালিটিকে ডিক্রিজ করে। সুতরাং একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে এই ফল সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং কীভাবে এই ফল থেকে মুক্তি পাওয়া যায় ওই সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে সার্থক, কারণ আপনার উপর ডিপেন্ড করবে কোম্পানির লাভ ক্ষতি। আপনি যদি এই ফলগুলো রিকভারি করতে পারেন তাহলে কিন্তু কোম্পানির লাভ অনেকাংশে বেড়ে যাবে। চলুন তাহলে আজকে আমরা নিট ডাইং ফ্যাক্টরিতে যেসব ফল দেখতে পাই ওগুলো নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করব। চলুন তাহলে আমরা দেখে আসি। বন্ধুরা, নিট ডাইং ফল্টসের মধ্যে আমরা তিন ধরনের ফল দেখতে পাই, অর্থাৎ তিন স্টেজে ফল্টগুলো আমরা দেখি। ফল্ট বলতে আমি বোঝাচ্ছি ফেব্রিকের ত্রুটি, বিভিন্ন ধরনের ত্রুটি দেখতে পাই। একটা হলো নিটিং স্টেজে অর্থাৎ নিটিং ফল্ট, আরেকটা হলো ডাইং ফল্ট, আরেকটা হলো ফিনিশিং ফল্ট। এই তিন স্টেজে কিন্তু নিট ফেব্রিকের ফল্ট হয়ে থাকে। তো আজকে আমি মেইনলি আলোচনা করব হলো ডাইং ফল্ট, অর্থাৎ ডাইং করতে গিয়ে ফেব্রিকে কী কী ধরনের ফল্ট আমরা দেখতে পাই ওগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কীভাবে এই ফলগুলো রিকভারি করা যায় ওটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। চলুন তাহলে আমরা দেখি নিট ডাইং ফলগুলো কী কী। বন্ধুরা, ডাইং ফলকে আবার আমরা তিনভাবে ভাগ করতে পারি। একটা হলো ইয়ার্ন ডাইং ফল, দুই নম্বরটা হলো ওভেন ডাইং ফল, এবং তিন নম্বর হলো নিট ডাইং ফল। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব হলো নিট ডাইং ফল নিয়ে। নিট ডাইং ফলগুলোর মধ্যে যেসব ফল আমরা দেখতে পাই সেগুলো হলো, প্রথমটা হলো আনইভেন ডাইং, দুই নম্বরটা হলো রানিং শেড, তিন নম্বরটা হলো বেস টু বেস শেড ভেরিয়েশন, চার নম্বরটা হলো ফেসি ডাইং ইফেক্ট, পাঁচ নম্বরটা হলো রোল টু রোল ভেরিয়েশন ওর মিটার টু মিটার ভেরিয়েশন, ছয় নম্বরটা হলো ক্রিস মার্ক বা রিঙ্কল মার্ক, সাত নম্বরটা হলো ডাই স্পট, সাত নম্বরটা হলো সফটনার মার্ক, লাস্ট হলো ফেব্রিক হোল। আরেকটা আছে যেটা আমরা বলতে পারি ল্যাক্রাবান। এগুলো হলো আমরা নিট ডাইংকে দেখতে পাই। এসব ফল্ট নিয়ে আমরা চলুন ডিটেলস আলোচনা করি। তো আমাদের এক নাম্বার ফল্ট হলো আনইভেন ডাইং, অর্থাৎ আনইভেন ডাইংটা কেন হয়, কজ অফ আনইভেন ডাইং। প্রথমে আমরা বলবো আনইভেন ডাইং হওয়ার কারণ হলো প্রি ট্রিটমেন্ট ভালোভাবে না হওয়া, অর্থাৎ স্কোয়ারিং ব্লিচিং ভালো যদি না হয় তাহলে কিন্তু আনইভেন ডাইং হতে পারে। অর্থাৎ অ্যাবজর্বেন্স আছে কিনা চেক করতে হবে, হোয়াইটনেস ভ্যালু ঠিক আছে কিনা চেক করতে হবে। দুই নম্বরটা হলো যদি যে স্টেজে পিএইচ যত থাকা দরকার ওই স্টেজে পিএইচটা যদি সঠিকভাবে মেনটেন করা না হয়, অর্থাৎ লেভেলিংয়ে পিএইচ যত রাখা দরকার অত যদি পিএইচ না থাকে তাহলে কিন্তু আনইভেন আসতে পারে। অথবা প্রি ট্রিটমেন্ট করার পরে ফেব্রিককে যে নিউট্রালাইজ করার জন্য পিএইচ যত দরকার ওই পিএইচটা যদি মেনটেন না করি তাহলে কিন্তু আনইভেন আসবে। এরপরে আমরা যদি বলি যে মেশিন স্টপেজ, অর্থাৎ হঠাৎ করে আমার মেশিনটা স্টপ হয়ে গেল ডাইং অবস্থায়, অর্থাৎ ডাইভার চাল অবস্থায়, কালার স্টিম চলা অবস্থায়, অর্থাৎ সোডা রোজিং রানিং অবস্থায় যদি মেশিনটা স্টপ হয়ে যায় তা কিন্তু আনইভেন আসবে। এরপর যদি রিল স্পিড, পাম্প এগুলো যদি সঠিকভাবে মেনটেন না করা হয়, অর্থাৎ পুয়ার কন্ট্রোল অফ মেশিন, যদি মেশিনটাকে ঠিকভাবে কন্ট্রোলিং করা না হয় তাহলে কিন্তু আনইভেন আসতে পারে। এরপর যদি কালার ডোজিং এবং সোডা ডোজিং যদি ইমপ্রপার হয় তাহলে কিন্তু আনইভেন আসতে পারে। এরপরে যদি অফ ওয়াটার যদি নেগলিজেন্সি থাকে, তার যে এসওপিটি যদি সে ব্রেক আপ করে, অর্থাৎ সোডা ডোজিং যতটুকু টাইমে দেওয়া দরকার, অর্থাৎ রান টাইম যত দেওয়া দরকার সে যদি মেনটেন না করে তাহলে কিন্তু আনইভেন আসতে পারে। তাহলে এখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, তাহলে আমাদেরকে প্রথমে প্রি ট্রিটমেন্টটা প্রপার হয়েছে কিনা ওটা এনশিওর করতে হবে, এবং পিএস মিটার দিয়ে অথবা পিএস পেপার দিয়ে যে স্টেজে পিএস যত থাকা দরকার অত আসছে কিনা তা এনশিওর করতে হবে। এরপর পাওয়ার যে ব্রেক, অর্থাৎ মেশিন যে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় ওইটার জন্য আমাদের ব্যাকআপ পাওয়ার থাকতে হবে, যাতে পাওয়ারটা অফ হয়ে গেলে সাথে সাথে আমরা ব্যাকআপ দিয়ে মেশিনটা চালাতে পারি। এরপর আমাদের যে কন্ট্রোলিংগুলো, যে মেশিন রিল স্পিড, সাইকেল টাইম ওগুলা ঠিক আছে কিনা এগুলা নিয়মিত চেক করতে হবে। এরপর আমাদের সোডা ডোজিং আমরা জানি প্রগ্রেসিভে দিতে হয়, প্রগ্রেসিভে আসলে অফ ওয়াটার দিচ্ছি কিনা ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে স্টেজে সোডাটা, প্রগ্রেসিভ বলতে আমরা বুঝাচ্ছি টাইম টু টাইম
সোয়া ডোজিং মাত্রাটা বাড়বে, ওইভাবে যাচ্ছে কিনা ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ডাইংয়ের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সোয়া ডোজিংয়ে, ওই জায়গায় আমাদেরকে স্পেসিফিকভাবে নজর দিতে হবে। এরপর আমরা যেভাবে বলছিলাম যে অপারেটরকে কেয়ারফুল হতে হবে, তাহলে কিন্তু আনইভেনটা রিকভার করা সম্ভব হবে। বন্ধুরা দেখুন, এটা হলো আনইভেন ডাইংয়ের ইমেজ। এখন আমরা দেখব রানিং শেড। রানিং শেড বলতে আমরা বুঝাচ্ছি একটা ফেব্রিকের একটা রোলকে যখন আমরা ফ্লাই টু ফ্লাই একটার উপরে একটা বসাবো, তখন দেখা যাচ্ছে যে একটা প্লাই আরেকটা ফ্লাই থেকে ডিফারেন্স, অর্থাৎ একটা লাইট দেখা যাচ্ছে, অথবা একটা ডিপ দেখা যাচ্ছে, অথবা একটা রেডিস দেখা যাচ্ছে, একটা ইউলিশ দেখা যাচ্ছে। একটা রোলের মধ্যে বিভিন্ন ফার্সে বিভিন্ন ফ্লাইয়ের মধ্যে ডিফারেন্স টোনটাকে বলতেছে আমরা রানিং শেড। এটা কেন হয়ে থাকে? এটা মেনলি হয়ে থাকে যদি পুয়ার মাইগ্রেশন প্রপার্টি হয়, ডাইস যদি মাইগ্রেশন প্রপার্টি যদি খারাপ হয় তাহলে হতে পারে, অথবা যদি ডাইস কম্বিনেশনটা যদি ঠিক মতো না হয়, অথবা বিভিন্ন ব্র্যান্ডেড ডাইস দিয়ে যখন আমি কম্বিনেশনটা তৈরি করতেছি ওটার একটা সমস্যা থাকতে পারে। এরপর হতে পারে রিল স্পিডটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু রানিং শেডগুলো আসতে পারে। এরপর আরেকটা বিষয় আসে ওয়াটার হার্ডনেস যদি মাত্রার মধ্যে না থাকে তাহলে কিন্তু রানিং শেড আসতে পারে। এখন এখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি, অর্থাৎ রিমেডি বলতে আমরা বলছি তাহলে আমাদের যে ডাইসগুলো ইউজ করতেছি ওগুলো মাইগ্রেশন প্রপার্টি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এরপর আমাদের যে কম্বিনেশনটা আমরা ইউজ করতেছি ওই কম্বিনেশনটা উপযুক্ত হলো কি না, ওই ফেব্রিকটাকে ডাইং করার জন্য সুইটেবল কম্বিনেশন হলো কি না, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের মিশ্রণ করলাম নাকি একই ব্র্যান্ডের ডাইস দিলাম। সবচেয়ে বেটার একই ব্র্যান্ডের ডাইস দিয়ে ডাইং করা। এরপর রিল স্পিডগুলো আমাদের চেক করা, বিভিন্ন মেশিনের যে আমরা রিল দেখি ওই রিলগুলো স্পিডগুলো ঠিক আছে কি না ওগুলো চেক করা। আরটা আমরা যদি বলি যে স্প্রে নজেল যে পানি স্প্রে করি ওই স্প্রেটা সঠিক পরিমাণে স্প্রে করতেছি কিনা, এটা যদি স্প্রেটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু রানিং শেড আসতে পারে। এটা হলো রানিং শেডের ইমেজ। এখন আমরা দেখব বেস টু বেস শেড ভেরিয়েশন। বেস টু বেস শেড ভেরিয়েশন বলতে আমরা কি বুঝাচ্ছি, ধরুন আপনি একটা বেস ডাইং করলেন 1 নাম্বার মেশিনে, এরপর একটা বেস ডাইং করলেন 7 নাম্বার মেশিনে, অর্থাৎ একই ভায়ার একই কালার, কিন্তু যখন 1 এবং 7 নাম্বার মেশিনের শেড আমরা একসাথে বসালাম ফাইনাল শেড, দেখা গেলো যে প্রথম শেডের সাথে অর্থাৎ 1 নম্বর মেশিনের সাথে 7 নম্বরের শেডের ডিফারেন্স আছে। অথবা একই মেশিনে কিছুক্ষণ আগে যে বেসটা নামলো ওইটা এবং কিছুক্ষণ পরে আর যে বেসটা নামলো, দুটো যখন আমরা কম্প্যারিজন করলাম তখন দেখা যাচ্ছে যে একটার সাথে একটা ডিফারেন্স আছে। এই যে তাহলে এই ডিফারেন্সটাকে বলতেছি আমরা বেস টু বেস শেড ভেরিয়েশন। এই বেস টু বেস শেড ভেরিয়েশন কেন হয়? এটা বিভিন্ন কারণ হতে পারে। অর্থাৎ প্রথম বেসটা আমরা যে এসওপি ফলো করে ডাইং করলাম, দ্বিতীয় বেসটা যদি সে এসওপি ফলো করে ডাইং না করি তাহলে কিন্তু বেস টু বেস শেড ভেরিয়েশন আসতে পারে। অথবা আরও যদি ভেঙে বলতে যাই, প্রথম বেসটা প্রি ট্রিটমেন্ট এবং দ্বিতীয় বেসটা প্রি ট্রিটমেন্ট একই হলো কিনা, দুইটার অ্যাবজর্বেন্সি একই হলো কিনা, দুইটার হোয়াইটনেস ভ্যালু একই আসলো কিনা। প্রথম বেসটা যতক্ষণ আমরা অর্থাৎ যে টাইমে বিডি করলাম, কালার স্টিম চলার পরে আমরা 1 ঘন্টাতে বিডি করতে পারি, 20 মিনিটে বিডি করতে পারি, দ্বিতীয় শেডটাও একইভাবে বিডি করলাম কিনা। অথবা প্রথম বেসটা লিকের রেশিও যা ছিল দ্বিতীয় বেসটা লিকের রেশিও সেম আছে কিনা, এইসব যদি মিল না থাকে তাহলে কিন্তু বেস টু বেস ভেরিয়েশন আসতে পারে। অথবা প্রথম বেসের যে ফেব্রিকে ইয়ানলোড যেটা ছিল দ্বিতীয় বেসের ইয়ানলোড যদি ভিন্ন হয় তাহলে কিন্তু বেস টু বেস শেড ভেরিয়েশন আসতে পারে। অথবা প্রথম বেসের ডাইসের লোড যদিও একই সেম কালার সেম কম্বিনেশন কালার কিন্তু ডাইস লোড যদি ভিন্ন হয় তাও কিন্তু শেড ভেরিয়েশন আসতে পারে। অথবা মেশিন ডিফারেন্স হয়, আগে বেস আমরা ডাইং করলাম 1 নাম্বার মেশিনে, পরবর্তী বেস করলাম 7 নাম্বার মেশিনে, তাহলে মেশিন টু মেশিনে কিন্তু শেড ভেরিয়েশন আসতে পারে। অথবা মেশিনের ব্র্যান্ড চেঞ্জ, আগে করলাম আমি 10 মেশিনে প্রথম বেসটা, দ্বিতীয় বেসটা করলাম আমরা ডেল মেলার মেশিন অথবা স্লাবস মেশিনে অথবা ফন্স মেশিনে, এইসব ডিফারেন্সের কারণে কিন্তু বেস টু বেস শেড ভেরিয়েশন আসতে পারে। তাহলে এখান থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি? অর্থাৎ রিমিডিটা কি? রিমিডি হলো আগের বেস যেভাবে ডাইং করলাম, অর্থাৎ প্রি ট্রিটমেন্ট কত টেম্পারেচারে কতক্ষণ চালালাম, হোয়াইটনেস ভ্যালু কত ছিল, এভরিথিং, অর্থাৎ ফার্স্ট বেসের এসওপি সেকেন্ড বেসের এসওপি ঠিক রাখতে হবে এবং চেষ্টা করতে হবে মেশিনও সেম রাখা। অর্থাৎ আগের বেসটা যে মেশিন ডাইং করলাম দ্বিতীয় বেসটাও একই মেশিনে ডাইং করতে হবে। মেশিন যদিও ঠিক রাখা না গেলেও মেশিন ব্র্যান্ড যারা ঠিক থাকে, অর্থাৎ আগেরটা যদি ডেল মিলারে করি দ্বিতীয়টা ডেল মিলারে করা বেটার এবং লিকার রেশিও ঠিক রাখতে হবে। এসব যদি
প্যারামিটার যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু বেস্ট টু বেস্ট শেড ভেরিয়েশনটা কমে যাবে। আরও যেগুলো বলছিলাম ইয়ান লোড এবং ডাইসের লোড এগুলো কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে বেস্ট টু বেস্ট শেড ভেরিয়েশনটা কমে যাবে। সেম পিকচার দিয়ে কিন্তু আমরা বেস্ট টু বেস্ট শেড ভেরিয়েশন দেখাতে পারি। এখন আমরা দেখব রোল টু রোল ভেরিয়েশন অর মিটার টু মিটার ভেরিয়েশন। আগে বলছিলাম আমরা একটা রোলের মধ্যে বিভিন্ন ডিফারেন্স থাকে, বিভিন্ন ফ্লাই ডিফারেন্স থাকে। এখন যেটা বলতেছে রোল টু রোল ভেরিয়েশন, অর্থাৎ একটা রোল আরেকটা রোলের সাথে ডিফারেন্স আছে, একটা লাইট একটা ডিপ অথবা একটা রেডিশ একটা ইউলিশ, রোল টু রোল ভেরিয়েশন এটাকে বলতেছে আমরা রোল টু রোল ভেরিয়েশন। এটা কেন হয়ে থাকে, অর্থাৎ আমরা যেটা আর একটু ক্লিয়ার করে বলি যে আমরা একটা ফেব্রিক যখন ডাইং করি 500 কেজি হোক 600 কেজি হোক অথবা 1 টন হোক, ওইখানে কিন্তু বিভিন্ন রোল থাকে। এক রোলে 20 কেজি 25 কেজি, এটা ডিপেন্ড করে রোলের সাইজের উপরে। এই একটা রোল এবং একটা রোল যখন ডিফারেন্স হয় তখন বলতেছে আমরা রোল রোল শেড ভেরিয়েশন, রোল রোল ডিফারেন্স। এটা মেনলি একই কারণ, রানিং শেড যে কারণ এখানেও সেই একই কারণে হয়ে থাকে। যদি রিল স্পিড, আমরা জানি একটা মেশিনের বিভিন্ন রিল বা উইন্স থাকে, এই উইন্সের প্রত্যেকটা স্পিড যদি সেম না হয়, একটা দেখা যাচ্ছে যে কম স্পিডে চলতেছে একটা বেশি স্পিডে চলতেছে, তাহলে এই রোল এবং ওই রোলের ডিফারেন্স কিন্তু থাকবে। এরপর আমরা বলতেছিলাম ডাইস মাইগ্রেশন যদি প্রপার না হয় তাহলে কিন্তু রোল টু রোল ভেরিয়েশন আসতে পারে। এরপরে ওয়াটার হার্ডনেস যদি নির্দিষ্ট লিমিটের মধ্যে না থাকে তাহলে কিন্তু রোল টু রোল ভেরিয়েশন আসতে পারে। এবং যেটা অবশ্যই আমাদের মেনটেন করতে হবে যে সোয়ার ডোজিংটা প্রপার হলো কি না, এইসব কারণে কিন্তু আমাদের রোল টু রোল ভেরিয়েশনটা আসতে পারে। তো প্রতিকার আগের মতোই যে আমাদের স্পিড আছে কি ঠিক আছে কিনা, ফেব্রিকটা যখন লোড দেব তখন আমরা প্র্যাকটিক্যালি চেক করতে পারি যে ফেব্রিকের রিল স্পিড ঠিক আছে কিনা, সাইকেল টাইম ঠিক আছে কিনা, এবং ওয়াটার হার্ডনেস লেভেলের মধ্যে আছে কিনা, এবং যে ডাইসের কম্বিনেশনটা ইউজ করতেছি ওইটা মাইগ্রেশন প্রপার্টিটা ভালো আছে কিনা, অর্থাৎ কম্বিনেশনটা ঠিক আছে কিনা, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলেও কিন্তু আমাদের রোল টু রোল শেড ভেরিয়েশনটা কমে আসবে। এটা হলো রোল টু রোল শেড ভেরিয়েশনের ফিক্সার। এখন আমরা দেখব ক্রিস মার্ক অর রিঙ্কল মার্ক। ক্রিস মার্ক বলতে আমরা বুঝাচ্ছি ফেব্রিকের উপরে আমাদের যে শিরা বা রক আছে যে ওইভাবে লম্বা লম্বা দাগ দেখা যাবে, ওইটাকে বলতেছে আমরা ক্রিস মার্ক বা রিঙ্কল মার্ক। এটা কেন হয়ে থাকে, এটা যদি আমাদের ডাইং মেশিন যখন রানিং অবস্থা থাকে তখন আমাদের পাম্প স্পিড এবং রিল স্পিড যদি অ্যাডজাস্টেবল না হয় তাহলে কিন্তু ক্রিস মার্কটা আসতে পারে। অ্যাডজাস্টেবল বলতে আমি বুঝাচ্ছি যে পাম্প স্পিড ধরুন রিল স্পিড চেয়ে বেশি হলো, তখন দেখা যাচ্ছে যে পাম্পে ফেব্রিক বেশি টানবে, রিল ওইভাবে সাপ্লাই দিতে পারবে না, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হলো না, তখন কিন্তু ক্রিস মার্ক আসতে পারে। এরপর যদি পুয়ার ওপেনিং, অর্থাৎ ফেব্রিকটা তো লুপ আকারে রিলের মধ্যে বা উইন্সের মধ্যে ঘুরতে থাকে, যদি ফেব্রিকটা ঠিকমতো ওপেনিং না হয় তাহলে কিন্তু ক্রিস মার্ক আসতে পারে। আরেকটা কারণ হতে পারে যে হাই স্পিডে মেশিনটা যদি চলে তাহলে কিন্তু ক্রিস মার্ক আসতে পারে। এখন প্রতিকার কি, তাহলে কিন্তু আমাদের মেনটেন করতে হবে পাম্প স্পিড এবং রিল স্পিড অ্যাডজাস্টেবল হলো কি না, তাহলে কিন্তু অনেকাংশে রিমুভ করা সম্ভব। এরপর আমাদেরকে দেখতে হবে পুয়ার ওপেনিং না হয়ে, অর্থাৎ ফেব্রিক ঠিক মতো ওপেন হলো কি না। এরপর সঠিক প্যারামিটার মেনটেন করে আমাদের বেশি স্পিডে যাতে ফেব্রিকটা না ঘুরে ওইদিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রিমুভ করা সম্ভব। এটা হলো ক্রিস মার্কের ইমেজ, যেখানে আমরা সহজে ক্রিস মার্কটা দেখতে পাচ্ছি। এখন দেখবো আমরা ডাই স্পট। ডাই স্পট বলতে আমরা বুঝছি ফেব্রিক ডাইং করার পরে দেখা যাচ্ছে যে ফেব্রিকের উপরে বিভিন্ন জায়গায় গিয়ে ডাইসের স্পট দেখা যাচ্ছে, ওই কম্বিনেশনের যে কোনো একটা ডাই দেখা যাচ্ছে যে ফোটা ফোটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ওটাকে বলতেছি আমরা ডাই স্পট। ডাই স্পটটা কেন হয়, ডাই স্পটটা মেনলি হয়ে থাকে অপারেটরের কাজের নেগলিজেন্সির কারণে। যেমন ওই অপারেটর যদি ডাইসটা ঠিক মতো ডিজলভ না করে, ভালো করে মিক্সার না করে সঠিক পরিমাণ পানিতে, তাহলে কিন্তু ডাই স্পট আসতে পারে। এবং ওই ডাইসটা যদি সে ফিল্ট্রেশন না করে, যখন আমরা ডাইবাতে দিই তখন যদি শাখা বা ফিল্টার না করে ঠিকমতো, তাহলে কিন্তু ডাই স্পট আসতে পারে। এরপর যদি ইমপ্রপার সোডা কাস্টিক যেগুলো আমরা দিচ্ছি ওগুলো যদি সঠিকভাবে ডিজলভ না হয় তাহলে কিন্তু ডাই স্পট আসতে পারে। এবং ডাইবাতের পিএইচটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু ডাই স্পট আসতে পারে। তাহলে আমাদেরকে কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি, ওইখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অপারেটরকে ভালো করে ট্রেন আপ করাতে হবে, যাতে সে সঠিক পরিমাণ পানিতে ডাইসটা ভালো করে ডিজলভ করে এবং ফিল্টার করে নেয়, তাহলে কিন্তু অনেকাংশে ডাই স্পট রিমুভ করা সম্ভব হবে। এবং ডাইবাতের হার্ডনেসটা যদি ঠিক থাকে ওই জন্য আমাদেরকে এনশিওর হতে হবে। এটা হলো ডাই স্পটের ফিক্সার, যেখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি।
এখন দেখব সফটনার মার্ক। সফটনার মার্কটা কি? ফেব্রিক ডাইং করার পরে আমরা ডাইবাতে সফটনার দিই, অথবা ডাইবাতে না দিয়ে ফিনিশিংও কিন্তু সফটনার দেওয়া হয়। সফটনার মার্ক বলতে আমরা বোঝাচ্ছি ফেব্রিকের উপরে আলগা একটা দাগ পড়ে যায়, সেটা সাদা হতে পারে অথবা একটু ভিজে ভিজে টাইপের মনে হবে আর কি, ওই ধরনের মার্কটাকে আমরা সফটনার মার্ক বলতেছি। সফটনার মার্কটা মেনলি হয়ে থাকে যখন আমরা সফটনারটা ইউজ করি তখন যদি প্রপার ফেসটা মেনটেন না করি। এরপর হতে পারে যদি সফটনারটা সঠিকভাবে ডিজলভিং না করি, এবং আরেকটা কারণ হতে পারে সফটনারটা যখন মেশিনে রানিং অবস্থা থাকে তখন ফেব্রিকটা ঠিকমতো রানিং অবস্থা আছে কি না, ফেব্রিক যদি ইনট্যাঙ্গেলমেন্ট হয়ে যায় তখনই কিন্তু সফটনার মার্ক আসতে পারে। তো এখান থেকে প্রতিকার পেতে হলে আমাদের কিন্তু ফেসটা মেনটেন করতে হবে এবং সফটনার ডিজলভিংটা যাতে পারফেক্ট হয়, তাহলে কিন্তু সফটনার মার্কটাকে অ্যাভয়েড করা সম্ভব। এটা হলো সফটনার মার্কের পিকচার। ফেব্রিক হোল বলতে বোঝাচ্ছি ডাইং করার পরে যদি আমরা যখন কাপড়টা ফিনিশ করি দেখা যাচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ফেব্রিক গায়ে হোল দেখা যাচ্ছে, ওটাকে আমরা ফেব্রিক হোল বলতেছি। ওটা কেন হয়ে থাকে? ওটা হয়ে থাকে যদি ফেব্রিকটা ডাইং করার সময় আমাদের যে উইজ বা নজেল আছে ওইটা যদি শার্প টুলস কোনো কিছু থেকে থাকে, যেটা ফেব্রিকটা যখন মুভ হয়ে থাকে ওই শার্প টুলসের সাথে যখন ঘর্ষণ হয় তখন কিন্তু ফেব্রিক হোল হয়ে যেতে পারে। আরেকটা কারণ হতে পারে যদি আমরা কাস্টিক বেশি পরিমাণ ব্যবহার করি অথবা হাই এনজাইম যদি ব্যবহার করি তাহলে কিন্তু ফেব্রিক হোল হয়ে যেতে পারে। তো এখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে মেনটেন্যান্সের সময় মাঝে মাঝে আমাদেরকে যে উইজ বা রিল আছে ওইটা দেখতে হবে যে কোনো শার্প টুল আছে কি না, ওটা একদম স্মুথ থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক হতে হবে যাতে হাই এনজাইম যাতে না হয় ওইদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ কাস্টিক যেহেতু আমরা ডোজেন দিই, কাস্টিকের পরিমাণটাও যাতে বেশি না হয়, তাহলে কিন্তু ফেব্রিক হোলটা অ্যাভয়েড করা সম্ভব। যখন পিকচার থেকে সহজ বোঝাচ্ছে ফেব্রিক হোলের ইমেজটা কেমন হবে। ফাইনালি হলো ল্যাক্রাবানটা মেনলি হয়ে থাকে সিনথেটিক ফেব্রিক অর্থাৎ পলিয়েস্টার ফেব্রিকের জন্য। এটা কয়েকটা কারণ হয়ে থাকে। এটা ল্যাক্রাবানটা কি ওইটা একটু যদি আমরা বলি, ফেব্রিক ডাইং করার পরে যখন আমরা ইন্সপেকশন টেবিলে ফেব্রিকটাকে চেক করি তখন যদি ব্যাকলাইট যখন ফেব্রিক নিচ দিয়ে জ্বলে তখন উপর থেকে দেখা যাচ্ছে যে ফেব্রিকে বিভিন্ন জায়গায় হোল দেখা যাচ্ছে, অথবা লাইটটা আমাদের চোখে পড়তেছে, মানে ওই জায়গা হালকা হয়ে গেছে, সামথিং স্মিথিং, মানে ল্যাক্রাটা পুড়ে গেছে বা জ্বলে গেছে, ওইটাকে আমরা বলতেছি ল্যাক্রাবান। এটা কেন হয়ে থাকে? এটা যদি ইম্প্রপার মিক্সিং সলিউশন যদি ইম্প্রপার মিক্সিং হয় ওইটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে পলিয়েস্টার ফেব্রিক আমরা ডাইং করি যেহেতু হাই টেম্পারেচারে, যেটা 120 বা 130 বা 135, যখন হাই টেম্পারেচার ডাইং করি তখন কিন্তু এই ফেব্রিকের উপর ল্যাক্রার উপর অনেক কিন্তু প্রেশার যায়। এখন যদি শেডটা মিললো না, আমি কয়েকবার টোপিং দিলাম, মেডিসিন দিলাম, দেখা যাচ্ছে তো কয়েকবার আমাকে সে 130 বা 120-এর উপর তোলা লাগলো, এবার বারবার যদি আমি স্টিমটাকে তুলি তাহলে কিন্তু ল্যাক্রাবান হতে পারে। আরেকটা কারণ হতে পারে যদি আপনার ল্যাক্রা যেটা আমরা ইউজ করলাম ওইটার যদি সোর্স অর্থাৎ র মেটেরিয়ালটা যদি ফল্ট হয়, অর্থাৎ যেটা এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে তবু আমি কিন্তু এই ল্যাক্রাটা ইউজ করতেছি ফেব্রিকটাকে নিট করার জন্য, তাহলে কিন্তু ল্যাক্রাবান আসতে পারে। তো এটা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে পলিয়েস্টার যেটা আমরা ডাইং মেশিন ডাইং করি চেষ্টা করতে হবে 1 বা 2 টাইমের মধ্যে ডাইং করে উপরে নামানোর জন্য। বারবার যদি মেশিনে তোলা হয় তাহলে কিন্তু ল্যাক্রাবান আসতে পারে, এবং এনশিওর হতে হবে আমাদের র মেটেরিয়াল অর্থাৎ ল্যাক্রাটা যাতে ভালো পানের হয়, তাহলে কিন্তু এই ল্যাক্রাবান থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটা হলো ল্যাক্রাবানের পিকচার যেখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ আমরা নিট ডাইংয়ের যে ফলগুলো আমরা দেখতে পেলাম ওগুলো কিন্তু ডিটেলস আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং এই নলেজটা আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাতে পারবেন। যদি এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম ওইগুলো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা আরও কিছু জানতে চায় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।